সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ক্লাসে। আজ আমরা সাহিত্য তত্ত্বের অত্যন্ত চমকপ্রদ এবং বলতে গেলে বেশ বৈপ্লবিক একটা অধ্যায় নিয়ে কথা বলবো, আর তা হলো রাশিয়ান ফর্মালিজম। আমরা যখন কোনো টেক্সট বা সাহিত্য পড়ি, সেটাকে ঠিক কীভাবে বিশ্লেষণ করা উচিত তার পুরো ধারণাই পাল্টে দিয়েছিল এই তত্ত্বটি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়িন। আজকের সিলেবাসে আমরা মূলত একটা টেক্সটের ভেতরের গঠন আর যান্ত্রিক দিকগুলো ধাপে ধাপে ভেঙে দেখব। প্রথমেই আমরা জানব রাশিয়ান ফর্মালিজম জিনিসটা আসলে কি, এরপর ভাষার মজার কিছু প্রকারভেদ দেখব, ডিফ্যামিলিয়ারাইজেশন নামের দারুণ একটা কৌশল নিয়ে কথা বলবো, আর সবশেষে আমেরিকান নিউ ক্রিটিসিজমের সাথে এর একটা তুলনামূলক চিত্র দাঁড় করাবো। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। আমাদের প্রথম মডিউলেই আমরা পরিষ্কার করে নেব যে এই ফর্মালিজম তত্ত্বটা আসলে কি বোঝাতে চাইছে। একটু কল্পনা করুন তো ২০ শতকের শুরুর দিকের রাশিয়ার কথা। ১৯০০ দশকে সাহিত্য পড়ার বা বিশ্লেষণ করার একদম বৈজ্ঞানিক একটা পদ্ধতির জন্ম হচ্ছিল সেখানে। এরপর ১৯১৭ সালে ভিক্টর শ্লভস্কি প্রকাশ করলেন তার যুগান্তকারী প্রবন্ধ আর্ট অ্যাজ টেকনিক। ১৯২০ দশকে ওপোয়াজ সোসাইটির পণ্ডিতরা একে একটা শক্ত মেকানিস্টিক বা যান্ত্রিক রূপ দিলেন। আর মজার ব্যাপার হলো, এই রাশিয়ান ধারণাগুলোই কিন্তু পরে ১৯৩০-এর দশকে পাশ্চাত্যের সমালোচকদের দারুণভাবে প্রভাবিত করেছিল। রাশিয়ান ফর্মালিজমের সবচেয়ে ইন্টারেস্টিং বা বলতে পারেন সবচেয়ে কট্টর দিকটাই হলো এর সংজ্ঞা। সহজ কথায়, একটা টেক্সট তার স্রষ্টা আর ইতিহাস থেকে পুরোপুরি আলাদা। মানে ধরুন, কে লিখেছেন, কেন লিখেছেন, লেখকের তখন মন খারাপ ছিল কিনা, বা সমসাময়িক রাজনীতি কেমন ছিল, এগুলো নিয়ে ফর্মালিস্টদের কোনো মাথা ব্যথাই নেই। তাদের কাছে সাহিত্যের ফর্ম বা রূপটাই হলো আসল হিরো। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজনের নাম আপনাদের মনে রাখতেই হবে, বিশেষ করে ভিক্টর শ্লোভস্কি, রোমান ইয়াকবসন বা ভ্লাদিমির প্রোপ। ওপোয়াজ সোসাইটির এই তাত্ত্বিকরাই মূলত সাহিত্য সংজ্ঞাকে একদম শেকড় থেকে নাড়িয়ে দিয়েছিলেন। এই যান্ত্রিক রূপকের ব্যাপারটা আমার খুব প্রিয়। তারা সাহিত্যকে আক্ষরিক অর্থেই একটা যন্ত্র বা মেশিন হিসেবে কল্পনা করতেন। একবার ভাবুন, একটা গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা বুঝতে কি আমাদের জানতে হয় যে কারখানার মালিক কে বা ইঞ্জিনটা কে বানিয়েছেন? একদমই না। আমাদের শুধু দেখতে হয় ভেতরের গিয়ার বা যন্ত্রাংশগুলো কিভাবে ঘুরছে। ফর্মালিস্টদের মতে পাঠক হিসেবে আমাদের কাজটাও ঠিক তাই। টেক্সটের ভেতরের উপমা, রূপক বা লিটারারি ডিভাইসগুলো কিভাবে স্বাধীনভাবে কাজ করছে, শুধু সেটা খেয়াল করা। এখন প্রশ্ন হল, সাহিত্যের এই মেশিনের গিয়ারগুলো আসলে কি? ফর্মালিস্টরা ভাষাকে ঠিক কিভাবে দেখতেন? চলুন সেটা নিয়ে একটু কথা বলি। ফর্মালিস্টদের একটা খুব শক্ত বিশ্বাস ছিল যে সাহিত্য মূলত দুই ধরনের ভাষার একটা চমৎকার খেলা। একটা হলো প্রাইমারি ভাষা, মানে আমাদের দৈনন্দিন জীবনের সোজাসাপটা কথাবার্তা, আর অন্যটি হলো সেকেন্ডারি ভাষা, যার ভেতরে অনেক লুকানো অর্থ থাকে এবং যা পুরোপুরি প্রেক্ষাপটের উপর নির্ভর করে। উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, আপনি আপনার ছোট ভাইকে বললেন, আমাকে এক গ্লাস জল দাও। এটা খুবই সাধারণ প্রাইমারি একটা নির্দেশ, তাই না? কিন্তু এবার ভাবুন, বাবা প্রচণ্ড রেগে গিয়ে তার অবাধ্য সন্তানকে দাঁতে দাঁত চেপে ঠিক একই কথা বললেন, আমাকে এক গ্লাস জল দাও। এখানে কিন্তু শব্দগুলো এক থাকলেও পেছনের রাগ বা প্যাসিভ অ্যাগ্রেশন পুরো বাক্যটাকে একটা সেকেন্ডারি অর্থ দিয়ে দিচ্ছে। সাহিত্য ঠিক এই সেকেন্ডারি ভাষা নিয়েই কাজ করে। তো এই সেকেন্ডারি ভাষার ধারণা থেকেই ফর্মালিস্টদের সবচেয়ে শক্তিশালী আর বিখ্যাত মেকানিজমটার জন্ম। চলুন সেটা দেখে নিই। ভিক্টর শ্লোভস্কির তৈরি করা এই ডিফ্যামিলিয়ারাইজেশন বা রাশিয়ান ভাষায় যাকে বলে অস্ট্রানেনি, এটা সাহিত্য তত্ত্বের একটা মাস্টারপিস ধারণা। এর মূল কথা হলো আমাদের পরিচিত আর খুব সাধারণ জিনিসগুলোকে এমন অদ্ভুত বা অপরিচিতভাবে উপস্থাপন করতে হবে যাতে আমরা বাধ্য হয়ে সেই জিনিসটার দিকে নতুন করে তাকাই। ব্যাপারটা একটু মজার ছলে চিন্তা করুন। ধরুন, আপনি পাড়ার মোড়ে একটা সাধারণ সাইকেল মেকানিকের কাছে গেলেন টায়ার সারাতে, আর সেখানে গিয়ে একদম শুদ্ধ উচ্চাঙ্গের বিদগ্ধ পণ্ডিতদের মতো সাধু ভাষায় কথা বলা শুরু করলেন। কি হবে তখন? চারপাশে সবাই থমকে যাবে, তাই না? ভাষার এই অস্বাভাবিক ব্যবহারটা খুব সাধারণ একটা ঘটনাকেও অদ্ভুত করে তুলবে আর সবার মনোযোগ কেড়ে নেবে। শ্লোভস্কির মতে সাহিত্যের মূল কাজই হল এই মনোযোগটা কেড়ে নেওয়া। ১৯১৭ সালে লেখা প্রবন্ধ থেকে শ্লোভস্কির এই উক্তিটা ভীষণ গুরুত্বপূর্ণ। সাহিত্য আসলে আমাদের উপলব্ধির গতিকে স্লো মোশনে নিয়ে যায়। আমরা যেন শুধু পৃষ্ঠায় চোখ বুলিয়ে না যাই, বরং প্রতিটি শব্দের বুনন আর বাক্যের অদ্ভুত গঠনটাকে একদম ভেতর থেকে অনুভব করতে পারি। শিল্পের আসল উদ্দেশ্য সেটাই। বেশ, এবার সময়ের চাকায় ভর করে একটু সামনের দিকে এগোনো যাক। রাশিয়ান এই মেকানিস্টিক চিন্তাগুলো কিভাবে সাগর পেরিয়ে পাশ্চাত্যে নিউ ক্রিটিসিজমের জন্ম দিল, চলুন সেটার একটা তুলনা করে দেখি।
এই ছকটা খেয়াল করলেই দুটো তত্ত্বের মূল পার্থক্যটা ধরতে পারবেন। রাশিয়ান ফর্মালিজম, যেখানে শুধুই টেক্সটের ফর্ম বা কাঠামোর পেছনে পাগলের মতো ছুটছিল, সেখানে আমেরিকান নিউক্রিটিসিজম এসে বলল, শুধু কাঠামো দেখলে হবে না, ভেতরের বিষয়বস্তু বা কন্টেন্টটাকেও সমান গুরুত্ব দিতে হবে। তাছাড়া রাশিয়ানরা মূলত কবিতা নিয়েই বেশি কাজ করেছিলেন, আর নিউক্রিটিকরা এর পরিধি বাড়িয়ে গদ্যকেও যুক্ত করলেন। তবে পার্থক্য যতই থাকুক, একটা জায়গায় কিন্তু তাদের দারুণ মিল ছিল। দুই দলই কট্টরভাবে বিশ্বাস করত যে একটা টেক্সট হলো সম্পূর্ণ স্বাধীন একটা জগৎ। কোন যুগে লেখা হয়েছে, রাজা কে ছিলেন বা লেখক কি ভেবে লিখেছিলেন, এগুলো সাহিত্য বিশ্লেষণের সময় পুরোপুরি 100% অপ্রাসঙ্গিক। টেক্সট নিজেই নিজের রাজা। ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখব সেই ভাষাগত ব্রিজ বা সেতুবন্ধনটি যা এই দুটো বিশাল সাহিত্য তত্ত্বকে এক সুতোয় বেঁধেছিল। এখানে রোমান ইয়াকবসেনের কথা বলতেই হয়। তিনি সাহিত্যের ফোকাসকে পুরোপুরি ভাষা বিজ্ঞানের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি অসাধারণ দক্ষতায় দেখিয়েছিলেন যে মেটাফর আর মেটোনিমি কিভাবে যে কোনো ভাষার মৌলিক আর বৈজ্ঞানিক কাঠামো হিসেবে কাজ করে। ইয়াকবসেনের এই ভাষাগত কাজগুলোই মূলত ফর্মালিজম থেকে নিউ ক্রিটিসিজমে যাওয়ার পথটা মসৃণ করেছিল। সাধারণ কথার উপর সংগঠিত এক ধরনের সংহিংসতা, কি দারুণ একটা কথা, তাই না? ইয়াকবসনের এই নাটকীয় উক্তিটা আমাদের মনে করিয়ে দেয় যে সাহিত্য বা কবিতা আসলে দৈনন্দিন জীবনের সাদামাটা ভাষাকে প্রায় জোরপূর্বক ভেঙেচুরে দুমড়ে মুচড়ে নতুন একটা আকার দেয়, আর এভাবেই জন্ম নেয় মহান সব শিল্প। আজকের ক্লাস শেষ করার আগে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, ফর্মালিস্টরা যতই সাহিত্যকে একটা যান্ত্রিক ইঞ্জিন বা শব্দের মেশিন বলুক না কেন, মানুষের তৈরি করা শিল্পকে কি তার স্রষ্টার রক্ত, ঘাম, আবেগ আর ইতিহাস থেকে শতভাগ বিচ্ছিন্ন করা কি আসলেই কখনো সম্ভব? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি রাশিয়ান ফর্মালিজমের এই দারুণ যান্ত্রিক কাঠামোটা আপনারা উপভোগ করেছেন। সবাই খুব ভালো থাকবেন, আর সাহিত্যের ভেতরের এই গিয়ারগুলো এভাবেই নতুন করে আবিষ্কার করতে থাকবেন।